এসএসসির যে মূল বিষয় সেটা হলো শিক্ষক নিয়োগ এবং সেটা স্বচ্ছতার এবং সততার সাথে সেটাকে কার্যত শীত ঘুমে পাঠিয়ে দিচ্ছে এই শীতকালে। 31 ডিসেম্বরের মধ্যে গোটা প্রক্রিয়া কমপ্লিট হওয়ার কথা ছিল, সেটা এক্সটেনশন হয়ে গেল আপনার একদম আগস্ট মাস পর্যন্ত। আমরা পেলাম এটা যারা নট স্পেসিফাইড টু বি টেন্টেড তারা হয়তো আরও কিছুদিন তাদের কাজের পরিসরটা বড় হলো। কমিশন কিন্তু আদতে স্বচ্ছতার এবং সততার সাথে নিয়োগটাকে কিন্তু কমপ্লিট করার দিকে এগোচ্ছে না। কোথাও মন্দির করছেন, দুর্গাঙ্গন আর ওই মহাশিব ওই করবেন, সেখানে তো আমাদেরকে সেই বাটি হাতে বসা আর ওই ফুলমালা বিক্রি করাটাই তো একমাত্র মনে হচ্ছে যেন ভবিষ্যৎ। সরকারের ষড়যন্ত্রের কারণে, ষড়যন্ত্র কথাটা বলছি কারণ তারা এমনভাবে নোটিফিকেশনটা দিয়েছে, তারা এমনভাবে কিছু একাংশকে একটা মানে আশাবাদ জাগিয়ে রেখেছে, যার ফলত মনে হচ্ছে যে না, আমরা যদি মূল বিষয়ে না গিয়ে এই কেন মামলা হচ্ছে, কেন মামলা করছে, কেন নিয়োগ হচ্ছে না, এইটা নিয়ে বেশি আলোচনা করি, তাহলে বোধহয় সরকার আমাদের প্রতি প্রসন্ন হবে। কিন্তু একদম এই ভাবনাটা পুরোপুরি ভুল। 25শে ডিসেম্বর চলে গেল, নতুন বছর পড়ে গেল, কিন্তু এখনও এসএসসির কোনো কথা আমরা শুনছি না। এই ঠান্ডাতে, রাজনীতির আবহাওয়াতে, এই ঠান্ডাতে গরমও লাগছে, যে রাজনীতির পারদও চড়েছে, কিন্তু এসএসসির কোনো কথা কারোর মুখেই শোনা যাচ্ছে না। এসএসসির যে মূল বিষয় সেটা হলো শিক্ষক নিয়োগ এবং সেটা স্বচ্ছতার এবং সততার সাথে সেটাকে কার্যত শীত ঘুমে পাঠিয়ে দিচ্ছে এই শীতকালে। এই শীতকালে কেন বললাম, যেটা 31 ডিসেম্বরের মধ্যে গোটা প্রক্রিয়া কমপ্লিট হওয়ার কথা ছিল, সেটা এক্সটেনশন হয়ে গেল আপনার একদম আগস্ট মাস পর্যন্ত। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম এটা যারা নট স্পেসিফাইড টু বি টেন্টেড তারা হয়তো আরও কিছুদিন তাদের কাজের পরিসরটা বড় হলো, কিন্তু পার্মানেন্ট সলিউশন কি এখনও হলো না। কিন্তু তার সাথে সাথে কোন জায়গাগুলো তৈরি হলো, নানা রকম এমনভাবে নোটিফিকেশান দিয়েছে, তার প্রেক্ষিতে নানা রকম আইনি জটিলতা তৈরি হয়েছে। সেই আইনি জটিলতাকে কার্যত শ্রীখণ্ডী করে কমিশন কিন্তু আদতে স্বচ্ছতার এবং সততার সাথে নিয়োগটাকে কিন্তু কমপ্লিট করার দিকে এগোচ্ছে না। এবং আরও যত দিন গড়াবে, আজকে হয়তো অনেকে আমাকে মানে কটূক্তি করলেও করতে পারেন যে আপনারা কোথাও গিয়ে নিজেরা সেই জায়গায় এলিজেবল হননি বলে বোধহয় বলছেন, কিন্তু যত দিনের আলো মতো এটাও কিন্তু প্রকাশিত হবে যে স্কুল সার্ভিস কমিশনের সদিচ্ছার অভাবে এবং নিয়োগটাকে কার্যত সম্পন্ন করা না এর জন্য এই জায়গাটা কিন্তু পৌঁছেছে। আপনারা দেখুন দাদা, যদি কিনা শিক্ষাকে প্রকৃত অর্থে বাঁচিয়ে রাখতে চায়, তাহলে তো আপনার শিক্ষক নিয়োগ অনিবার্য, আপনি এর বিকল্প পাবেন না। আর যদি মনে করি যে আমি শিক্ষা ব্যবস্থাটাকেই, সরকারি ব্যবস্থাটাকে কার্যত একদম ধ্বংস করে দেবো, তাহলে তো আপনার আমার ঘরের ছেলে মেয়েদের ভবিষ্যৎ হলো ওই বিভিন্ন মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে যে কোথাও মন্দির করছেন, বিভিন্ন এই যে আমরা দুর্গাঙ্গন আর ওই যে একটা শিব মহাশিব ওই করবেন, সেখানে তো আমাদেরকে সেই বাটি হাতে বসা আর ওই ফুলমালা বিক্রি করাটাই তো একমাত্র মনে হচ্ছে যেন ভবিষ্যৎ। কারণ উনি একধারে যেমন ঘুগনি বিক্রি করতে বলেছেন, একধারে যেমন এর আগে উনি কাশফুলের বালিশ তৈরি করে বিক্রি করতে বলেছিলেন, এখন হয়তো নতুন আমাদের জীবিকা অতিবাহিত করবার জন্য হয়তো উনি সেই সমস্ত জায়গাগুলোকে, মানে যেগুলো শিল্পাঙ্গন ছিল, সেইগুলোকে তিনি মন্দিরের একটা পরিসর তৈরি করে আদতে এমপ্লয়মেন্টের মানে নামে যে আমাদেরকে সেই কি বলুন তো, যেটা বললাম, মানে একটা বাটি হাতে করে বসা আর ফুলমালা বিক্রি করাটাই উপজীব্য করে তুলতে চাইছেন। এটা যে
কতটা অন্ধকারের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে সেটা এখন বোঝা যাচ্ছে। এবং আমরা যদি এটার বিরুদ্ধে সকলে মিলে সোচ্চার না হই, আগামী দিনে কিন্তু আরও কালো দিন আমাদের জন্য অপেক্ষা করছে। কারণ আপনি শিক্ষা ছাড়া কোনো জাতি আজ পর্যন্ত বেঁচে থাকতে পারেনি। এবং আমাদের মতন এই যে তৃতীয় বিশ্বের দেশে, বিশেষত পশ্চিমবঙ্গে, যেখানে আমরা অধিকাংশই প্রান্তিক মানুষজন, যাদের কিন্তু এই পয়সা দিয়ে শিক্ষা কেনা সম্ভব নয়, অর্থাৎ বেসরকারি জায়গায় পড়াশোনা করে উচ্চশিক্ষা লাভ করা আদতেও সম্ভব নয়, তাদের জন্য কিন্তু এই আমাদের যে একদম ক্লাস 1 থেকেও একদম 12 পর্যন্ত, বিশেষত যে আমাদের মৌলিক অধিকারে আছে 14 বছর পর্যন্ত অবৈতনিক আমাদের যে শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে, সেইটাকে যদি আমরা আদায় করে নিতে না পারি, আমি আবারও বলছি আদায় করে না নিতে পারি, তাহলে কিন্তু আমরাই কিন্তু শেষ হব। কারণ শাসক আছে, শাসক ছিল, শাসক থাকবে, কিন্তু তারা যা অপকর্ম করে যাবে তার রেসিডুয়াল কিন্তু ভোগ করব আমরা। শাসক যাবে আসবে, কিন্তু তারা যদি খারাপ কাজ করে তার পেনাল্টি দিতে হচ্ছে আমাদের। আজকে কিন্তু এই যে আপনি বলছেন স্কুল সার্ভিস কমিশন কোথায়, সেই অর্থে যে এই এসএসসি কোথায়, এই যে এটা ভালো লাগছে যে বিবিধ নিউজ এই রকম পরিসরে, যেখানে আমরা এই বিভিন্ন মন্দির ইত্যাদি নিয়ে আলোচনা হচ্ছে, এসআইআর নিয়ে আলোচনা হচ্ছে, এছাড়াও কোন রাজনীতিবিদ কি বলল না বলল এটা নিয়ে আলোচনা করছেন, তার বাইরে গিয়ে আপনারা যে মূল একটা বড় মানে গুরুত্বপূর্ণ ইস্যুকে বলছেন, এটা চাপা পড়ে যাচ্ছে। এইটা যে বললাম তো, এইটা খুব আপনাদের কাছে সত্যিকারই থ্যাঙ্কফুল যে আপনারা মূল একটা জায়গা যেটা আমাদের সরে গেলে হবে না, এটা বুঝতে হবে যে এই শিক্ষাকে যদি আমরা সঠিক জায়গায় না এগিয়ে নিয়ে যেতে পারি, কেউ ছাড় পাবো না, কেউ না। এই যে দিদি, নতুন বছরের যে আমেজ যেটা সবাই উপভোগ করছে, কোথাও গিয়ে 31শে ডিসেম্বরের মধ্যে যদি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যেত, তাহলে যারা যোগ্য শিক্ষক রয়েছে তারাও উপভোগ করতে পারতো একইভাবে সকল মানুষের সঙ্গে, কিন্তু সেটা তো সম্পন্ন হয়নি না। শুধু তারা তো একটা দিক আছে, প্লাস যারা ধরুন বঞ্চিত তারাও কম্পিট করে সেই জায়গায়, যারা ফ্রেশার্স তারাও কিন্তু প্রচণ্ড বঞ্চিত। তারা তো অনেকের তো বয়স তো প্রান্ত সীমায় এসে যাবে, যে তারা এতদিন বিএড ডিগ্রি নিয়ে ওয়েট করেছে, তারা প্রথম যারা অ্যাপিয়ার হয়েছে তারাও তো সেই অতদিন ঝুলে গেল। তাহলে আপনি গোটা বিষয়টা দেখুন, এতে প্রত্যেকে লুজার হচ্ছে। অর্থাৎ কারা যারা ইন সার্ভিস ছিলেন, যারা কোনো রকম ম্যানিপুলেশনের মধ্যে ছিলেন না তারা এক, যারা বঞ্চিত তারা, যারা ফ্রেশার্স তারা। অর্থাৎ যখন একটা ব্যবস্থার আপনি শিকার হবেন তখন কিন্তু কেউ ছাড় পাবে না। কিন্তু দুর্ভাগ্যের হলো এই যারা আন্দোলন বা যারা এইটা নিয়ে বলছেন বা যারা আমরা বলছি, কোথাও গিয়ে তারা যূথবদ্ধ হতে পারছি না সরকারের ষড়যন্ত্রের কারণে। ষড়যন্ত্র কথাটা বলছি কারণ তারা এমনভাবে নোটিফিকেশানটা দিয়েছে, তারা এমনভাবে কিছু একাংশকে একটা মানে আশাবাদ জাগিয়ে রেখেছে, যার ফলত মনে হচ্ছে যে না, আমরা যদি মূল বিষয়ে না গিয়ে এই কেন মামলা হচ্ছে, কেন মামলা করছে, কেন নিয়োগ হচ্ছে না, এইটা নিয়ে বেশি আলোচনা করি, তাহলে বোধহয় সরকার আমাদের প্রতি প্রসন্ন হবে। কিন্তু একদম এই ভাবনাটা পুরোপুরি ভুল। এটা আগেও প্রমাণিত হয়েছে, এখনও প্রমাণ হচ্ছে এবং আগামী দিনেও হবে। এবং এই যে আগস্ট মাস অবধি গেল দাদা, এটার কিন্তু কখনোই আশাব্যঞ্জক নয়। কেন বলছি, এর মধ্যে কিন্তু 26 সালে একটা বিধানসভা নির্বাচন কিন্তু রয়েছে। সেই নির্বাচনকে তারা কার্যত মানে এইভাবে একটা মানে সামনে জায়গা দেখিয়ে এই পুরো মানে এই সময়টা অতিবাহিত করে নিয়ে যাবে। কিন্তু মূল যে বিষয় যে সততার সাথে নিয়োগ করা, সেটা সেই ভোট পেরিয়ে গেলে আদৌ কতটা করবে তা কিন্তু যথেষ্ট সন্দেহের। এই সরকারের যারা উচ্চ পদস্থ রয়েছে, এমনকি মুখ্যমন্ত্রীও মানে বারংবার তারা এসআইআর নিয়ে কটূক্তি করছে, তারা ইলেকশন কমিশনকে কটূক্তি করছে, নানা একে অপরের উপরে যে কাদা ছুড়াছুড়ি বা
যে নানান ধরনের কটূক্তি করছে, কিন্তু কেউ এই যে এসএসসি নিয়ে শিক্ষকদের নিয়ে কেউ কোনো কথা বলছে না। কোথাও গিয়ে কি এই শিক্ষক বা এসএসসি এই গোটা বিষয়টাকে চাপা দেওয়ার জন্য এই যে নানা মানে কটূক্তিগুলো করা হচ্ছে? একদমই। এই যে ধরুন একটা ধরুন ব্যক্তিকেন্দ্রিক আক্রমণ আপনি দেখবেন, এইটা খুব রয়েছে। এটা একটা ভীষণ মানে ডার্টি কালচার, এক কথায় ডার্টি কালচার। এটা পলিটিক্সে কোনো রাজনৈতিক, আমাদের যে এখন সংসদীয় গণতন্ত্রে যে রাজনৈতিক কথা হোক, এখানে রাজনৈতিক কথা বিশেষত হয় না, শুধু ব্যক্তিকেন্দ্রিক নোংরা যেটা বলছিলেন কাদা ছোড়াছুড়ি, এটা একটা দিক। এবং অন্যান্য যেগুলো টার্সিয়ারি ইস্যু, অর্থাৎ অনেকগুলো ইস্যু থাকে, একটা প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি যদি ভাগ করি, তাহলে প্রাইমারি ইস্যুর মধ্যে কিন্তু প্রথমে আসে শিক্ষা, তারপরে আসে স্বাস্থ্য, এবং এই শিক্ষা স্বাস্থ্যের প্রেক্ষিতে কিন্তু অবশ্যই ম্যান্ডেটরি হয়ে দাঁড়ায় কর্মসংস্থান। আপনি দেখুন দাদা, এই তিনটে ইস্যুকে কখনোই কিন্তু ফোরফ্রন্টে আসতে দিচ্ছে না কোথাও গিয়ে এই রাজনৈতিক আকচাকচি, এই যেটা আপনি বলছিলেন সব সময় একটা, যেগুলো কিন্তু আমাদের জীবন জীবিকার সাথে যেগুলি মূল বিষয়, যেগুলি নিয়ে কথা বলা দরকার সেগুলি নিয়ে কথা বলছেন না, সেখান থেকে সরে এসে এগুলি দরকার নয়। যেটা ধরুন আমি বললাম তো টার্সিয়ারি ইস্যু, এবার বলবেন হ্যাঁ এসআইআর কি ইস্যু না? অবশ্যই। আচ্ছা, অন্যান্য ইস্যুগুলো ইস্যু না? অবশ্যই ইস্যু। কিন্তু আপনি তো ঠিক করেন যে এই যে আমরা সারাদিনে খাবার খাই, আমরা ঠিক করি, আমরা নিশ্চয়ই চা কফিটাকে আমরা মূল খাদ্য হিসাবে গ্রহণ করি না, আমরা কি করি, আমাদের কার্বোহাইড্রেট, ভাত, রুটি এইগুলো। তাহলে আমরা দিনে ঠিক করি যে কোনটা আমার প্রাইমারি, কোনটা সেকেন্ডারি, কোনটা টার্সিয়ারি। আমাদের প্রাইমারি যে ইস্যুগুলো সেইগুলোকে বারংবার এইরকম নন ইস্যু, যেগুলো টার্সিয়ারি ইস্যু, সেইগুলো নিয়ে আড়াল করা হচ্ছে। এইটা আমাদেরকে সজাগ হতে হবে। এবং আপনারা যারা ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিক, যাদের মেন স্ট্রিম মিডিয়ার বাইরে, যাদের কোথাও গিয়ে সেই অর্থে বিশেষভাবে যে আনসারেবল হতে হবে, যে সেরকম জায়গা নেই, বা কোনো একটা নির্দিষ্ট প্রোপাগান্ডার নিরিখে করছেন না, কোথাও গিয়ে এইটা আমাদের কাছে ভালো লাগার যে আপনারা হয়তো এখনও এই পরিসরে দাঁড়িয়ে অন্তত ভাবছেন যে শিক্ষক নিয়োগটা কিন্তু আজও কমপ্লিট হলো না, এর ভবিষ্যৎ কি হতে পারে, এই স্টুডেন্টরা কি হতে পারে। রাজ্যে শিক্ষা তলানিতে গেলে তো ভবিষ্যৎ প্রজন্ম তলানিতে চলে গেছে, শুধু তা না, অলরেডি চলে গিয়েছে। কারণ দেখুন, যাবে তা নয়, এই যে আপনারা দেখান, এই আপনাদের মতো স্বাধীন সাংবাদিকতা করেন তারা, যে এই একদম ট্রেন ভর্তি সব পরিযায়ী শ্রমিক, তারপরে এই যে ড্রপ আউট হচ্ছে, 8,000-এর উপর স্কুল বন্ধ হয়েছে, এবং আরও এটা মানে কতটা দুশ্চিন্তার যে এই স্কুলগুলো বন্ধর মধ্যে প্রাথমিক স্কুল হবে আপনার 80%। আপনি ভাবতে পারছেন? তাহলে আমাদের যে ভবিষ্যৎ, অর্থাৎ যারা শিক্ষা অর্জন করে একটা এমপ্লয়মেন্ট একটা দিক, প্যারালালি যে কোনটা ভুল হচ্ছে সোসাইটিতে, কোনগুলো ঠিক কাজ হচ্ছে না, সেইটা নির্ধারণ করতেও কিন্তু আমাদের লেখাপড়ার প্রয়োজন আছে। একটা তো প্রতিষ্ঠিত হওয়া, আবার আমার যে যুক্তিবোধ, আমার যে চেতনা, আমার যে ভাবনা, সেটার যথাযথ বিকাশের জন্যও কিন্তু লেখাপড়ার প্রয়োজন আছে। কারণ যারা নবপ্রজন্ম তারাই পরবর্তীতে পশ্চিমবঙ্গতে আপনাকে তো নিতে হবে। কারণ আবার যেটা আমি শুরুতে বললাম দাদা, সরকার ছিল, আছে, থাকবে, কিন্তু তারা যে ধরনের যদি কোনো নোংরা কাজ করে যায়, ভুল কাজ করে যায়, খারাপ কাজ করে যায়, তার পেনাল্টি দিতে হয় কিন্তু আমাদের মতন খুব সাধারণ মানুষদের। সেই জন্য আমাদেরকেও সজাগ হতে হবে, এইটা বুঝতে হবে যে প্রশ্ন নিয়ে আপনি তুললেন যে এই শিক্ষক নিয়োগটা কিন্তু শুধুমাত্র 26,000 বা অল্প কিছুজন যারা এলিজেবল তাদের মধ্যেই সমস্যাটা সীমাবদ্ধ নয়। সুদূর প্রসারে দেখুন, এই অসুবিধা বলুন বা এই প্রবলেমটাও কিন্তু গোটা পশ্চিমবঙ্গের এই প্রজন্মের যারা শিক্ষার্থী তাদেরও।